1947-48 সালের কথা। একজন লেখক এই বাংলাদেশের দৃশ্যমান সমাজের ভেতরের আরেক সমাজকে সূক্ষ্মভাবে তুলে ধরলেন তার উপন্যাসে। এক প্রত্যন্ত গ্রামের পটভূমিতে গড়ে উঠেছিল সেই উপন্যাসের গল্প। নাম লাল সালু, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। তালাশের এবারের পর্বের পরিকল্পনার শুরু থেকে অনুসন্ধান পর্যন্ত ঘটনার যত গভীরে গেছি আমরা, ততই সেই সৈয়দ ওয়ালিউল্লাহ আর লাল সালু নামটি বারবার আমাদের মনে পড়েছে। শেষ পর্যন্ত তালাশের এবারের পর্বকে আমরা লাল সালু হিসেবেই নামকরণ করেছি। এদেশে যেসব ধর্মীয় বুজুর্গ ব্যক্তিদের শেষ ঠিকানা হয়েছে তাদের অনেকেরই নামের শেষে শাহ শব্দটি আছে, কারণ তারা এসেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেসব দেশে শাহ একটি সম্মানজনক উপাধি। আমরা সেই ইতিহাসে চোখ বুলিয়ে বর্তমানের বাস্তবতা তুলে ধরব। প্রায় 1000 বছর আগের কথা। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব, ইয়েমেন, ইরাক, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন সময় ভারত উপমহাদেশে আসেন 360 জন আউলিয়া। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে নেতৃস্থানীয়। এসব গাউস কুতুব ও সুফি সাধকদের অনেকেই এদেশের মাটিতে সমাহিত। ইতিহাসের তথ্য মতে আল্লাহ পাকের ওলিদের খেদমত আর তাদের কবর রক্ষণাবেক্ষণ থেকে গড়ে উঠেছে মাজার সংস্কৃতি। মাজার তার জায়গায় শরীয়ত ভিত্তিতে, শরীয়ত সম্মতভাবে সুন্দরভাবে থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি সেটাকে ঘিরে কোনো খারাপ কিছু হয়, বিদআত হয়, সেটাকে আমরা অপসারিত করার জন্য চেষ্টা করব। ঢাকা শহরের মাজারগুলোর ইতিহাস লিখতে শুরু করেছিলেন হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থের নাম ঢাকায় যারা সমাহিত। কিন্তু শেষ করার আগেই 1947 সালে মারা যান হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থে ঢাকা শহর ও শহরতলির 169টি মাজারের নাম ও পরিচিতি প্রকাশ করেছিলেন। অনেকের নামের সঙ্গে আমরা দেখি শাহ শব্দটি ব্যবহার করা হয়, ফার্সি শব্দ। এই শাহ হচ্ছে শাহানশাহ বা রাজকীয় বা ওই ধরনের একটা অর্থ এটা বহন করে। তো তাদের ধারণা একটা শাহ নামটা যোগ করে দিলে একটা রাজকীয় ব্যাপার আসে বা একটা আভিজাত্য ব্যাপার আসে, সেই কারণে এই শব্দটা অনেক সময় ব্যবহার করে। এবং আমাদের যারা এই মাজার ব্যবসা করে তারাই কিন্তু এই কাজগুলি করে, কারণ এগুলি শোনা শব্দ, তারা তো আর শিক্ষিত না, ব্যবসার জন্য তারা করে। সুতরাং এই ধরনের নানা রকম শব্দ তারা ব্যবহার করে, উদ্ভুত শব্দ, যাতে যত বড় নাম হয়, যত বিদঘুটে শব্দ হয়, সরলপ্রাণ লোক তত বেশি বিশ্বাসী হয়। একজন ইতিহাসবিদ যে যুক্তিতে যা তুলে ধরেন আমাদের পক্ষে তা সম্ভব নয়। তালাশ টিমের অনুসন্ধানী চোখ যা দেখে তার যতটা ক্যামেরায় উঠে আসে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক লাল সালুর ঢাকা পর্ব। বর্তমানে ঢাকায় মাজারের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান কোথাও নেই। তবে এই রাজধানীতে যেসব মাজারে মানুষ বেশি ভিড় করে তেমন কিছু মাজারের সাথে এবার আমরা পরিচিত হব। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার মিরপুর 1 নম্বরে। তিনি 1412 সালে বাগদাদ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছিলেন, তবে তার মৃত্যু সাল নিয়ে মতভেদ আছে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার আগে নিমতলা মাজার নামে পরিচিত ছিল, তবে এটা কার কবর, কোথা থেকে এসেছিলেন, কবে মৃত্যুবরণ করেছেন তার কোনো তথ্য নেই। রাজধানীর মতিঝিল এলাকার এই মাজারটি পীর জঙ্গি মাজার নামেই বেশি পরিচিত, তবে গোলাপ শাহ মাজারের মতোই এটা কার কবর, কোথা থেকে এসেছিলেন, কবে মৃত্যুবরণ করেছেন তার কোনো তথ্য নেই। জানা যায় জনৈক কাশেম আলী আর তার ছেলের কবর এটি। জঙ্গলি নামের একজন পীর মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিতেন, কিন্তু তার কবর এখানে নেই। ঢাকার অনেক মাজারই কিন্তু মাজার নয়, কিন্তু এগুলি আমাদের কথা নয়। আমাদের আগে যারা এসব বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, বিশেষ করে হাকিম হাবিবুর রহমান, তার বইগুলিতে কিন্তু এসবের বিবরণ আছে। আমরা যেহেতু পড়ি না, জানি না, সেই জন্য জাল মাজারকেও আমরা মাজার হিসেবে চালিয়ে দিই। যেমন গোলাপ শাহের মাজার, এটা ছিল বলা হতো আগে নিম গাছের, একটা বড় নিম গাছ ছিল, নিম গাছ তলার মাজার।
গোলাপ শাহ নামে একজন লোক এটা দেখাশোনা করতো এইরকমভাবে, এমন কোনো ধর্মের ব্যাপারটা ওটাতে ছিল না, ধর্মীয় লোক ছিলেন না। গোলাপ শাহ মারা গেলে তিনি ওই কবরটাকে দেখিয়ে পয়সা করে নিতেন। তো গোলাপ শাহ মারা যাওয়ার পর আশেপাশে তাকে কবর দেওয়া হয়, এটা হয়ে গেল গোলাপ শাহর মাজার, বিনা কারণে। এর মধ্যে কোনো আধ্যাত্মিক ব্যাপার জড়িত নাই। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসটি আপনারা কতজন পড়েছেন বা পড়লেও কতটুকু মনে আছে তা জানি না, তবে সে উপন্যাসে নোয়াখালীর একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছিল গল্পকে এগিয়ে নিয়ে যেতে। আর আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা রাজধানীর একটি প্রসিদ্ধ মাজারের ইতিহাসের সাথে পরিচিত হব। মিরপুর 1 নম্বর শাহ আলী মাজার। মাত্র 20 বছর বয়সে হযরত শাহ আলী বাগদাদ থেকে এদেশে আসেন ইসলাম প্রচার করতে। প্রায় 500 বছর আগে এখানে তার সমাধি হয়। তার মৃত্যু সম্পর্কে একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে। একবার তিনি 40 দিনের জন্য একটি কক্ষে চিল্লায় বসেন। 40 দিনের আগে সেই কক্ষের দরজা না খোলার নির্দেশ দেন, কিন্তু 39 দিনের মাথায় আহাজারি ভেসে আসে কক্ষের ভেতর থেকে। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে সাগরেদরা দেখলেন তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে রক্তে ভেসে যাচ্ছে। সেই বিখণ্ডিত দেহকেই কবরস্থ করা হয়। এখানে সর্বরকমের জাতি আসে, এখানে কোনো ভেদাভেদ নাই, যার অন্তর এবং দিলে চায় সেই এখানে আসেন বা আসতে পারেন। স্বপ্নে পাওয়া বলে একটা কথা আছে, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে কোনো কিছু পাওয়া। এই রাজধানীর কিছু প্রসিদ্ধ মাজার বাদ দিলে বাকি সবগুলো মাজারের অস্তিত্বই স্বপ্নে পাওয়া। মোহাম্মদপুর 7 মসজিদ রোড। মাজারের মূল গেটের সামনে সরকারি একটা সাইনবোর্ডে বলা আছে শায়েস্তা খাঁর কোনো এক কন্যার মরদেহ এখানে সমাহিত, কিন্তু তার নাম নেই। তবে পাশেই আরেকটি সাইনবোর্ডে ভিন্ন তথ্য। এখানে লেখা ফয়জুদ্দিন শাহ সুলতানের মাজার। মাজারের খাদেম আলামিনের তথ্য অনুযায়ী তার পূর্বপুরুষ স্বপ্নে দেখতে পান এটা ফয়জুদ্দিন শাহ সুলতানের মাজার। গায়েবীভাবে ভেসে উঠেছে। সরকারে বলতেছে যে এটা মহিলার একটা কন্যার, কোন কন্যা তারাও জানে না, আমরাও জানি না এটা কন্যা, কিন্তু এটা পুরুষ। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা সরাসরি কিছু বলতে চান না এ ব্যাপারে। এটি বাংলার সুবাদাল্লাহ ও শায়েস্তা খানের কোনো এক কন্যার মাজার বলে পণ্ডিতদের অভিমত। এইটাই হচ্ছে আসল অথেন্টিক কথা। টঙ্গী রেল জংশন। রেল লাইনের মাঝখানে গড়ে উঠেছে বেল শাহর মাজার। তবে বেল কারো নাম নয়, কবরের মাঝখানে একটা বেল গাছ আছে, তাই এর নাম বেল শাহ মাজার। এই মাজারের গাছের বয়স মাত্র 20 বছর। হরিজন গোত্রের অমিত্র স্বপ্নে দেখেন এখানে মাজার করতে হবে। এর আমরা বেল বাবা করে ডাক দিই। কেন বেল বাবা ডাকেন? ওই গাছের নামে ডাকি। এমনি তার নাম নাই? আছে, আমি এটা বলবো না। জানেন আপনার নামটা? এটা আমার জানা থাকলেও আমি জানি না। মিরপুর চিড়িয়াখানা এলাকা। হযরত মুশকিলে আসান ওরফে কুমির শাহ মাজার, কিন্তু নাম কুমির শাহ হয় কি করে? সাদাবি মাদাবি নামে 2টা কুমির ছিল, ওই কুমির পিঠে করে বাবা আসছে, আমার শুনছে, এই জন্য কুমির শাহ নামে পরিচিত হয়। টঙ্গীর আজগর শাহ মাজার। মাজারের ভেতর গান বাজনা আর গাঁজার আসর বসে নিয়মিত। নাম আজগর শাহ মাজার হলেও এলাকাবাসী এটাকে মুরগি চোরের মাজার বলে। অনেকে কেস মামলা, অনেক বছর সাজা খাটতো, তো ওনার কাছে আইতো, তো ওনায় দূরি কইতো, দূরি কইলে হার এটা ভালো হয়ে যাইতো। আবার যারটা হইতো না এটা কইতো তেরি, তেরি মানে আর হারা দিনে হারে সব জবাব লওয়ানো যাইতো না, এটা হইব না কাজ। মুরগি চোরের মাজার বলে কেন? আসলে প্রকৃতি সে মুরগি চোর না, এটা একটা মানুষের বুলি আর কি। মুরগি খাইতো দেখে মুরগি চোর কইতো, আবার মুরগি চোর কইলে আছে তো মুরগির ঘুষ আর মদ খাইতো সে, এই ছাড়া আর কোনো কিছু খাইতো না। মদদা গোসল করতো, মদ খাইতো, আর আল্লাহর দেনে থাকতো, পাগলামি করতো। এই রাজধানীতে এমন মাজারের সংখ্যা অনেক, যেগুলোতে কোন বুজুর্গ ব্যক্তির কবর, কি ইতিহাস জড়িত তার কোনো ঠিক ঠিকানা নেই। সবগুলোর ঘটনা আবার তালাশের এবারের পর্বের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয়। আপনারা এতক্ষণ যেসব ঘটনা দেখেছেন তার চেয়ে ভিন্ন রকম একটি ঘটনা দেখুন এবার। পুরান ঢাকার লালবাগ এলাকা, স্যার সলিমুল্লাহ এতিমখানা। এখানে 4টা কবর দেখা গেল। এর একটা গড়ে শহীদের মাজার নামে পরিচিত, স্বপ্নে পাওয়া। সলিমুল্লাহ সাহেব যখন ঘোরাজা যেতেছিলেন আসন মসজিদ যাওয়ার পথে, উনি স্বপ্নে বলে দেখছেন
এখানে একজন পীর বলছে তুমি এখানে একটা ইতিমখানা করো এইখানে। আর এই মসজিদ 400 বছর বয়স, একটা বয়স। তো উনি আইসা ঠিকই দেখছেন, এই মসজিদ পাইলেন, তারপরে এখানে মাজারটা পাইলো, পাওয়ার পরে উনি তখন এখানে ইতিমখানা সৃষ্টি করলেন আর কি। লালবাগ এতিমখানার মোড়, আরো একটা মাজারের দেখা মিলল। কি আশ্চর্য, এটাও নাকি গোরে শহীদের মাজার। যে আমাদের পূর্বপুরুষের থেকে আমরা এটা দেখে আসছি যে এটা একটা মানে মাজার, তাই এলাকা আমরা জানি সবাই গোরা শহীদ মাজার। একটু এগিয়ে গেলে আরো একটি মাজার, সাইনবোর্ড সর্বস্ব, কিন্তু এটাও গোরে শহীদেরই মাজার। লালবাগ কেল্লা, কেল্লার ভেতরে রয়েছে ঐতিহাসিক পরিবিবির সমাধি, কিন্তু কেল্লার প্রাচীরের ভেতরে এলাকাবাসী আরো একটি মাজার গড়ে তোলার চেষ্টা করছে, এটাও নাকি গোরে শহীদেরই মাজার। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা সরাসরি কথা বলেননি। ব্যাপারটা হয়তো শুধুই বাহ্যিকভাবে দেখার বা যা দেখা যায় তাই বিশ্বাস করার, আর সাধারণ মানুষের এই বিশ্বাসটাই হয়তো কারো কারো কাছে পুঁজি। না হলে এমনটা হবে কেন? কেন মাজারকে কেন্দ্র করে কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে? এসব প্রশ্ন নিয়ে ভাবতে থাকুন 4 মিনিট, আসছি। মাজারের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানে নামার পর একটা বিষয় চোখে পড়ে তালাশ টিমের, আর তা হলো এই রাজধানীর বেশিরভাগ মাজারই গড়ে উঠেছে রাস্তার মোড়ে মোড়ে। এর কি কারণ হতে পারে তা নিয়ে আপনারা ভাবতে পারেন, কিন্তু আমরা শুনেছি যে রাস্তার মোড়ের উপরে অবস্থিত মাজারগুলোই নাকি বেশি জমজমাট। 5 নভেম্বর 2012 বিকেল 4টা, গোলাপশাহ মাজার। গুলিস্তান মোড়ের এই মাজারে ভক্তরা ভক্তিও প্রদর্শন করেন, আবার টাকাও দেন। একসময় টাকার স্তূপ হয়ে যায়, মাসে প্রায় 12 লাখ টাকা জমা হয়। মাসে একবার এই মাজারের মূল ফটক খুলে টাকা গোনা হয়। ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এই টাকা চলে যায় সরকারি কোষাগারে, কিন্তু শুধু সরকারি কোষাগারেই নয়, ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার পকেটে যাওয়ার ঘটনাও ঘটেছে এখান থেকে টাকাগুলো। আমি স্পেসিফিক বলি যে 22 বোস্টনের মাজারটা আছে চিরঙে, আপনি উপরে উঠে গিয়ে যখন টাকা দিতে যাবেন ওই মোতলে যে আছে দেখুন হাত ধরে ফেলে বলে আমি দিচ্ছি। কিছু অবস্থাপনা আছে, সব জায়গায় তো আমাদের এইগুলো। সিটি কর্পোরেশন গোলাপশাহ মাজারে 3 জন নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন, তাদের একজন সেলিম। বেশ কয়েকদিন ধরে তালাশ টিমের একজন সদস্য গোলাপশাহ মাজারে ভক্ত সেজেছিলেন। তিনি যতবারই মাজারে টাকা দিতে চাইলেন ততবারই টাকা নিয়ে নিলেন সেখানকার হাজি সাইফুল্লাহ নামের এই ব্যক্তি। এই সাইফুল্লাহ কিন্তু মাজারের খাদেম নন, মাজারের নিরাপত্তা কর্মী সেলিমের নিয়োগ দেয়া একজন কর্মী। সেলিমের কর্মী বাহিনীতে আছে 10 থেকে 15 জন। এবার দেখুন এই কর্মী বাহিনীর কর্মকাণ্ড, এবার দেখুন মানুষ কোথায় টাকা দিচ্ছে আর যাচ্ছে কোথায়। আমি সেলিম স্যার, আমরা 3 জন এটা দায়িত্ব পালন। 3 জন ছাড়া তো অনেকে দায়িত্ব পালন করে না, এখানে অনেকে কোনো দায়িত্ব পালন করে না। নগর ভবনের লোক রাখছে এখানে, উনি রাখছে। ওনার নাম কি? ওনার নাম সেলিম ভাই। ওই যে যেমন আপনি গাড়িতে যাইতেছেন ভাই 10 টাকা ভালো হতো, দেখবেন আপনার গাড়ি লয়ে গেলেন, তখন আমরা টাকাটা ফালালাম, আমরা রেখে দিলাম, ওই টাকাটা আমরা খাই, বুঝতে পারেন। আর ভিতরে যেটা পড়ে ভিতরে জায়গা, বাস এই আমু কাম। কিছু ফালাই কিছু খাই, বাস এই আমু কাম। কে কাকে নিয়োগ দিয়েছে নাকি দেয়নি সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষগুলো যে বিশ্বাসে মাজারে টাকা দিয়ে যাচ্ছে সেই বিশ্বাসের বিপরীত কাজ করছে সেখানকার লোকজন। বিরতির আগে যে শাহ আলী মাজারের ইতিহাসের সাথে পরিচিত হয়েছেন, এবার চলুন দেখে আসি সেই মাজারকে কেন্দ্র করে প্রতিনিয়ত কি কি ঘটনা ঘটে। 1 নভেম্বর বৃহস্পতিবার, ভেতরে ঢুকতেই একটা জটলা দেখা গেল। 6 বছরের এক শিশুকে ঘিরেই এই জটলা, নাম সাজ্জাদ পাগলা। দূর দূরান্ত থেকে লোক আসে তার কাছে চিকিৎসা নিতে, কারণ এই সাজ্জাদ নাকি 1 বছর বয়স থেকেই ক্যান্সার থেকে শুরু করে সব রোগের চিকিৎসা দেয়। সাজ্জাদ পাগলা, আপনি কি করেন? সব ক্যান্সার হইতে সব রোগী দেখি। ক্যান্সার রোগী ভালো করতে পারেন? হ্যাঁ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো করছেন? করছি, মেলা লোক হয় নাই, এখনো হবে। আপনি কিভাবে শিখলেন এটা? এটা
শেখা যায় কিভাবে এখন বলতে পারবো না। জন্ম থেকে কিভাবে পাইছে এটা অনেক কিছু স্বপ্নে দেখছি আমি। মাজারে সিন্নি টিন্নি দিতে বলছে এর জন্মের আগের থেকে গর্ভে থাকতে আমি দিছি। তারপরে আস্তে আস্তে ধরেন জন্মের পরে আলাদা বিছানে রয়েছে, দুধ খায় নাই দুঃখের, তারপরে বিছনায় শোয় নাই। আমার ঘরে কি আছে? ঘরের উপর দিয়ে দাঁত চলে, 2টা তাবি ঘর বন্ধ হোক আর 2টা তাবি সাবধান পানি লাগবে। লাগবো 2টা তাবি সাবধান পানি এখন। তবে ওই জিনিসটা কি হইব? ঘর বন্ধ গেলে ওই যে থাকবো, ওটা থাকবে না ঘর বন্ধ করে, সেই কথা বলছি। ঘরের উপর দিয়া লাইট চলে, ঘর বন্ধ দিলে ওইটা থাকবে না। না, ঘর বন্ধ যাওয়ার দরকার নাই। মাজার প্রাঙ্গণে আশিকানরা নিজ হাতে মোমবাতি জ্বালিয়ে দেন। এগুলো পুরোপুরি জ্বলতে দেয় না এখানকার লোকেরা। কিন্তু কেন? দেখা যাক কি হয়। মাজারের পশ্চিম দিক অনেকগুলো আসর বসেছে এখানে। সবগুলো আসরেই একজনকে ঘিরে বসে থাকে বেশ কয়েকজন, আর চলে গাঁজা সেবন। এখানে প্রতি সপ্তাহে যা হয় তার ছবি দেখলে আর কিছু বলার দরকার পড়ে না। এই হলো অবস্থা। আমরা সাধারণ চোখে যা দেখি তা একরকম, আবার তালাশের চোখে যা দেখি তা আরেক রকম। 6 বছরের বালক সাজ্জাদ কিভাবে পাগলা সাজ্জাদ হলো তা দেখতে আমরা আরো একটু গভীরে যেতে চেয়েছি। তাই আমাদের অনুসন্ধান ওই শিশুর শুধুমাত্র মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মিরপুর উত্তর বিশিল বালুর মাঠ। সেদিন রাতে যে সাজ্জাদ পাগলাকে আমরা শাহ আলী মাজারে দেখেছিলাম সে অন্য সময় কেমন এবার তা দেখা যাবে। এবার খুঁজে বের করুন তো এই শিশুদের মধ্যে কে সেই সাজ্জাদ পাগলা। শুধু কথার কথা নয়, রীতিমতো সার্টিফিকেট আছে এই সাজ্জাদ পাগলার অলৌকিক কেরামতির। কথা হলো বাগেরহাট জেলার বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জালাল মোল্লার সাথে, যে এই সাজ্জাদ পাগলাকে সার্টিফিকেট দিয়েছে। তা কি জানেন ওর সম্পর্কে? জন্মসূত্র? হ্যাঁ, আবারও শাহ আলী মাজারে ফিরে যাওয়া যাক। এবার একটা গোপন কক্ষে নজর রাখা যাক। মানুষের মানত করা ছাগলগুলো, মোমবাতি আর আগরবাতিগুলো কোথায় যায়, কি হয় সেটা দেখতে চাই। না না এখান থেকে না নাই 1500 1200 1000 ঠিক নেই যেতে যেতে এখান থেকে কিনে দেয়? হ্যাঁ, এখান থেকে কিনে কোথায় দেয়? মাজারে দেয়। মাজার থেকে আর কোথায় আসে? ঘরে আছে। কেউ ধরা দেয়, কেউ খাদিম সাহেবের কাছে দিলে ওই বাত্তিগুলি আবার এদিকে পড়ে। আর এগুলো আবার কোথায় যায়? এগুলি আবার দোকানে যায়। আবার দোকান থেকে কোথায় আসে? আবার মাজার আসে। আবার মাজার থেকে? আবার মাজার থেকে এখান থেকে আবার দোকান। চিরন্তন সত্য এক ব্যাপার আর মানুষের বিশ্বাস আরেক ব্যাপার। ব্যক্তি হিসেবে একজন মানুষ যা বিশ্বাস করে তার প্রতি আমাদের শ্রদ্ধা সব সময়ের। আর লাল সালুর এই গল্প কিন্তু এখানেই শেষ নয়। আবারও কোনো এক সময় ঢাকার বাইরের এমন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।